হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাজার বিজ্ঞান। আপনাদের জানাই যে আমার এই চ্যানেলে আমি একটি স্টকের কোয়ালিটেটিভ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে বিভিন্ন দিক দিয়ে আলোচনা করি, যেমন তার সেলস অ্যাচিভমেন্ট, নিউ প্রজেক্ট, জয়েন্ট ভেঞ্চার, পার্টনারশিপ, বিজনেস ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড মার্কেটিং, পজিশনিং অ্যান্ড ব্র্যান্ড স্ট্রেংথ। আমার প্রতিটি ভিডিওর সেকেন্ড পার্টে আমি টেকনিক্যাল অ্যানালিসিস উইথ ইলিয়ট ওয়েভ থিওরি নিয়ে আলোচনা করি, যেটা আমার কন্টেন্টের মূল উদ্দেশ্য। আজকে আমি যে স্টক নিয়ে আলোচনা করব সেটি হলো ডিএলএফ। ডিএলএফ হলো ভারতের অন্যতম প্রিমিয়ার রিয়েল এস্টেট ডেভেলপার, যা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। ডিএলএফ এর মতন একটি কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রেংথ অ্যান্ড ফিউচার ট্রাজেক্টরি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলুন দেখা যাক যে এর কোর ফিনান্সিয়াল, এক্সাইটিং প্রজেক্টস অ্যান্ড স্ট্র্যাটেজিক কোলাবোরেশন এই সম্বন্ধে কিছু আলোচনা করা যাক। ডিএলএফ এর আন্ডারলাইং ফিনান্সিয়াল স্ট্রেংথের মূল্যায়ন করার জন্য কিছু কি ইন্ডিকেটরস দেখে নেওয়া দরকার আছে। 31শে ডিসেম্বর 2024 তারিখে সমাপ্ত 9 মাসের ডিএলএফ রোবাস্ট পারফরমেন্স দেখিয়েছে, যেখানে তার মোট সেলস বুকিং 19,187 কোটিতে পৌঁছেছে, যা তাদের পুরো বছরের ফোরকাস্টকেও ছাড়িয়ে গেছে। ফার্দারমোর, কোম্পানির সাম্প্রতিক রিটার্ন অন ইকুইটি আরওই প্রায় 8.96%, যা একটি বেশ হেলদি ডেটা। এছাড়া ডিএলএফ অলসো মেনটেন্স এ সিগনিফিকেন্ট প্রোমোটার হোল্ডিং অফ অ্যাপ্রক্সিমেটলি 74.08%, যা একটি বেশ উল্লেখযোগ্য সংখ্যা। এবার চলুন দেখে নেওয়া যায় যে ডিএলএফ এখন কি কাজ করছে, তাদের বর্তমান প্রকল্পগুলি কি এবং তাদের অগ্রগতিগুলি বিস্তারিতভাবে একটু জেনে নেওয়া যায়। ডিএলএফ এর বর্তমানে বেশ কয়েকটি প্রজেক্টস দ্যাট আর কারেন্টলি ইন প্রোগ্রেস। গুরুগ্রামের ডিএলএফ ডাউনটাউন নিউ ফেজে উল্লেখযোগ্য কার্যকলাপ দেখা যাচ্ছে, যেখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 5.5 মিলিয়ন স্কোয়ার ফিট অব গ্রেড A1 অফিস স্পেস তৈরি হচ্ছে। গুরুগ্রামে তাদের বিলাসবহুল রেসিডেন্সিয়াল অফারিংস ডিএলএফ প্রিভানা ওয়েস্ট এবং ডিএলএফ প্রিভানা সাউথও রয়েছে। তাদের রিটেল বিজনেসে প্রসার ঘটিয়ে গুরুগ্রামে প্রায় 2 মিলিয়ন বর্গফুট জুড়ে বিশাল ডিএলএফ মল অফ ইন্ডিয়ার নির্মাণ কাজ চলছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে ডিএলএফ এর অ্যাম্বিশাস প্ল্যানস রয়েছে। তারা আগামী 4-5 বছরে রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল উভয় প্রকল্পের উন্নয়নে প্রায় 40,000 কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রয়েছে এক্সিস্টিং রেসিডেন্সিয়াল প্রজেক্টসগুলির সমাপ্তি এবং তাদের কমার্শিয়াল প্রজেক্ট এক্সপ্যান্ডিং করার জন্য 20,000 কোটি টাকা একটি উল্লেখযোগ্য বরাদ্দ, যার লক্ষ্য 73 মিলিয়ন স্কোয়ার ফিট অফ লিজেবল এরিয়াতে পৌঁছানো। কি আপকামিং প্রজেক্টগুলির মধ্যে রয়েছে ডেভেলপমেন্ট ইন গোয়া। ট্রাইডেন্ট গ্রুপের সাথে কোলাবোরেশন করে আন্ধেরি ওয়েস্টে একটি প্রকল্পের মাধ্যমে উল্লেখযোগ্য মুম্বাইয়ের বাজারে পুনঃপ্রবেশ, এবং ডিএলএফ চণ্ডীগড় ট্রাই সিটি এবং ডিএলএফ গুইন্ডি চেন্নাইয়ের মতো আবাসিক প্রকল্প। আগামী 3-4 বছরের ডিএলএফ গুরুগ্রাম, চেন্নাই, গোয়া এবং মুম্বাই জুড়ে নতুন সম্পত্তি, যার পোটেনশিয়াল সেল ভ্যালু প্রায় 80,000 কোটি টাকার, লঞ্চ করার পরিকল্পনা করছে। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সবসময় ডিএলএফ এর জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ডিএলএফ সাইবার সিটি ডেভেলপার্স লিমিটেড DCCDL এর মাধ্যমে জিআইসি সিঙ্গাপুর সোভারেন ওয়েলথ ফান্ডের সাথে লং স্ট্যান্ডিং এবং সিগনিফিকেন্ট জয়েন্ট ভেঞ্চার তারা তাদের রিটেল অ্যাসেটের একটি উল্লেখযোগ্য অংশ পরিচালনা করবে এবং ভবিষ্যতেও তারা করে যাবে। ডিএলএফ মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে একটি নতুন প্রকল্পে ট্রাইডেন্ট গ্রুপের সাথেও কাজ করছে। এর পাশাপাশি তারা অ্যাট্রিয়াম প্লেস নামে একটি লং টার্ম রেন্টাল ইনকাম প্রজেক্টের জন্য হাইন্সের সাথে জোট বেঁধেছে। ডিএলএফ সম্প্রতি তাদের ইনভেস্টর রিলেশন পেজে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছে। 24শে এপ্রিল 2025 তারিখে তারা ডিএলএফ হোম ডেভেলপার্স লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পর্কে তথ্য দিয়েছে, যা কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সম্পূর্ণরূপে ডিএলএফ এর মালিকাধীন। কয়েকদিন আগে 16 এপ্রিল 2025 তারিখে তারা সেবির নিয়ম অনুসারে একটি ঘোষণা করেছিল সম্ভবত কিছু ব্যবসায়িক আপডেট সম্পর্কে। এছাড়াও 17 এপ্রিল 2025 তারিখে জানা গেছে যে ডিএলএফ কলকাতায় তার আইটি এসিজেড পার্কটি 693 কোটিতে সৃজন গ্রুপের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে। এই পদক্ষেপ তাদের কিছু কমার্শিয়াল প্রপার্টিজ বিক্রি করে অর্থ সংগ্রহের পরিকল্পনার অংশ। ডিএলএফ এর লাক্সারি হাউজিং প্রজেক্টস দ্য ক্যামেলিয়াস রেকর্ড ব্রেকিং দামে বিক্রি হয়েছে। এই প্রকল্পের বাড়িগুলির দাম 50 কোটি থেকে শুরু করে এনসিআর অঞ্চলে একটি পেন্ট হাউস ইমপ্রেসিভ দামে অর্থাৎ 190 কোটিতে বিক্রি হয়েছে। এটি থেকে বোঝা যায় যে ডিএলএফ এর হাই এন্ড প্রপার্টিজের চাহিদা প্রবল। তাছাড়া ফিনান্সিয়াল ইয়ার 26-এ ডিএলএফ এর 3টি শপিং মল খোলার পরিকল্পনা করছে। এই পদক্ষেপ তাদের আবাসন প্রকল্পের বাইরে
আরও বেশি আয় করার প্রচেষ্টার লক্ষণ দেখা যায়। এই পর্যন্ত ছিল ডিএলএফ সম্বন্ধে যা তথ্য আমার কাছে ছিল তা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি এর টেকনিক্যাল অ্যানালিসিস করব, যার থেকে জানা যাবে যে ইন ফিউচার আগামী দিনে তার প্রাইস মুভমেন্ট কি হতে পারে এবং কোথাও যেতে পারে এবং এখানে কোনো ইনভেস্টমেন্ট বা ট্রেডিং এর সুযোগ আছে কিনা। এটা কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও হবে, এছাড়া আমার কোনো টিপস বা রেকমেন্ডেশন থাকবে না। এতক্ষণ আপনারা কোয়ালিটেটিভ টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে আলোচনা শুনলেন। ইলিয়ট ওয়েভ থিওরির সাহায্য নিয়ে আমরা এবার টেকনিক্যাল অ্যানালিসিস দিকে এগোবো এবং টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা একটা ডিএলএফ এর কোয়ার্টারলি ক্যান্ডেলস্টিক চার্ট। তো যেহেতু ওয়েব থিওরি নিয়ে কথা বলেছি, তাহলে এর ভিতরে ওয়েবকে খুঁজে বের করা আমাদের মূল কাজ হবে। তাহলে এর মধ্যে ওয়েব যেটা ব্রডলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তিনটি ওয়েবকে মার্ক করলাম। সেটা হচ্ছে একটা এ ওয়েব, এটা বি ওয়েব, এটা কিন্তু সি ওয়েবও। তাহলে এখান থেকে পরিষ্কার বলে দেওয়া আছে স্টকটি নিচের দিকে যাবে, কিন্তু না, এত সহজে বলা যায় না। কেননা আমাদের কিন্তু এখানকার অ্যানালিসিসটি করতে হবে, তা নাহলে বোঝা যাচ্ছে না যে স্টকটি এখন কোন দিকে মুভ করবে। তাহলেই একমাত্র আমরা বুঝতে পারবো যেটা নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে। তাহলে চলুন আমি এই জায়গাটাই অ্যানালিসিস করি। তার জন্য আমি এটাকে ক্যান্ডেল স্টিক থেকে বার চার্টে চলে যাচ্ছি এবং মান্থলি চার্টে চলে যাচ্ছি। এখানে গেলে পরে প্রথম যে কাজটি হবে সেটা হবে যে আমার এর ভেতরকার এই যে বি ওয়েবটি রয়েছে, বি ওয়েবটির স্ট্রাকচারটাকে আগে ভেঙে নিই। বি ওয়েব স্ট্রাকচারের মধ্যে দেখুন তিনটি ওয়েব রয়েছে। বি ওয়েব অলওয়েজ থ্রি সাব ওয়েবস দিয়ে তৈরি হয়। সেটা কিরকম? সেটা হচ্ছে প্রথমে এটা এ ওয়েব, এটা বি ওয়েব, এটা সি ওয়েব হলো। তাহলে এবার এই তিনটি স্ট্রাকচারের মধ্যে এ অ্যান্ড বি তৈরি হয়ে গেছে। তাহলে আমার যা দেখবার আছে সেটা হচ্ছে সি ওয়েবকে দেখবার। সি ওয়েবে কিন্তু অলওয়েজ 5টি তরঙ্গ দিয়ে তৈরি হয়। তার মানে আমাকে এখন সি ওয়েবটাকে নিয়ে আলোচনা করতে হবে। তাহলে সি ওয়েবে যদি আলোচনা করতে চাই তাহলে এর ভেতরকার 5টি উপতরঙ্গ 5 সাবওয়েবস ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে সেই ওয়েবগুলোকে আগে আইডেন্টিফাই করে নেওয়া যাক। মার্কিং করেছি, সেটা হচ্ছে রেড ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ অ্যান্ড রেড থার্ড ওয়েভ। এই রেড থার্ড ওয়েভে কমপ্লিট হতে গেলে তারও একটা কন্ডিশন হচ্ছে যে তার ভেতরে 5টি সাবওয়েভসকে থাকতে হবে। তাহলে 5টি সাবওয়েভসকে থাকবার জন্য আমি আবার দেখলাম, দেখুন এই যে গ্রিন দিয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ। তাহলে ফিফথ ওয়েভ যখন থেকে যাচ্ছে দ্যাট মিনস এই ফোর্থ ওয়েভ কমপ্লিট হয়ে যাচ্ছে বলে ফিফথ ওয়েভ বলে দিচ্ছি পড়ে যেতে পারে। কিন্তু এত সহজেই কিন্তু এটা বলা যাবে না। কেননা আমাকে কিন্তু আবার সেই একটা জিনিস করতে হবে যে এইখানে যে ফোর্থ ওয়েভের জোনটা রয়েছে এখানে দেখতে হবে যে ফোর্থ ওয়েভ কমপ্লিট হয়েছে কি হয়নি। যদি হয়ে থাকে তাহলেই একমাত্র আমি বলতে পারবো যে এটা উপরের দিকে যাবে। তাহলে এইগুলোকে আমি আপাতত সরিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা স্টাডি করবো কেনাবার। এই পোর্শনটিতে কি হচ্ছে সেটাকে ভালো করে দেখে তারপরে আমি নির্ণয় নিতে পারবো, সিদ্ধান্ত নিতে পারবো যে কি হবে। ঠিক আছে? তাহলে চলুন এবার আমি এই ফোর্থ ওয়েভ পোর্শনটাকে নিয়ে আলোচনা করি। তাহলে এবার উইকলি চার্টে যাচ্ছি। উইকলি চার্টে গিয়ে আমি প্রথমে এটার ভিতরে স্ট্রাকচারটিকে দেখে নিই। স্ট্রাকচারের মধ্যে রয়েছে 3টে বা ওয়েভ রয়েছে। দ্যাট মিনস কারেক্টিভ স্ট্রাকচার অলওয়েজ 3 ওয়েভস দিয়ে তৈরি হয়। সেই 3 ওয়েভস গুলো কিরকম হলো? এ, বি অ্যান্ড সি। তাহলে এই সি ওয়েভ কমপ্লিট হলে আমি বলে দেবো যে ফোর্থ ওয়েভ কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটাকে সরিয়ে দিচ্ছি। এবার আমি তাহলে সি ওয়েভে জানেন যে সি ওয়েভ অলওয়েজ 5 ওয়েভস দিয়ে তৈরি হয়, 5 সাবওয়েভস দিয়ে তৈরি হয়। তাহলে এর ভেতরকার 5 সাবওয়েভসকে আমাকে আইডেন্টিফাই করা দরকার আছে, চিহ্নিত করা দরকার আছে। সেটা করলাম কি, এইভাবে আমি মার্কিং করলাম। দ্যাট মিনস এতে যদি আমি লাইন দিয়ে ড্র করে দেখাই তাহলে এটা ফার্স্ট ওয়েভ, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ ওয়েভ হলো। তাহলে এই যে ফিফথ ওয়েভ হয়ে গেল, এখানে এই 5টি তরঙ্গ আমি বলছি এটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু নাও হতে পারে। কিন্তু আমার ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি যে ইয়েলো ফিফথ ওয়েভ অলরেডি কমপ্লিট হয়েছে। দ্যাট মিনস সি ওয়েভ কমপ্লিট হয়েছে, ব্লু সি ওয়েভ কমপ্লিট হয়েছে। তাহলে কি বলা যায় যে গ্রিন ফোর্থ ওয়েভ কমপ্লিট হয়ে গেছে। কেন? আমি যদি এক্সটেনশন টুল দিয়ে দেখি তাহলে এখান থেকে যদি আমি মেজার করি তাহলে দেখুন আপনি এই থার্ড ওয়েভটি 161.8% এসে দাঁড়িয়ে আছে। দ্যাট মিনস এটা নর্মাল থার্ড ওয়েভ। আর যদি আমি এটাকে আরেকটু মেজার করি যে ফিফথ ওয়েভ পজিশনটা দেখি তাহলে দেখবেন ফিফথ ওয়েভ কিন্তু এই ফোর্থ ওয়েভকে মেজার করলে পরে 38.2% এসে দাঁড়িয়ে আছে। দ্যাট মিনস এটা ফিফথ ওয়েভটা নর্মাল থেকে একটু ছোট হয়েছে। এই জন্য শার্প উপরের দিকে মুভ যাবে, এই দেখুন এখানে শার্পলি উপরের দিকে মুভ হয়েছে। এবার চলুন আমি এই পোর্শনটাকে নিয়ে একটু আলোচনা করি যে এখানে কি ঘটছে এটা একটু জেনে নেওয়া যায়। এটা জানতে গেলে আমাকে চলে যেতে হবে আওয়ারলি চার্টে। আওয়ারলি চার্টে গিয়ে আমি এটাকে একটু বড় করে দিলাম যাতে আমি পরিষ্কারভাবে বুঝতে পারি, দেখতে পারি। এখানে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আবার আমি একটা ইম্পালসিভ ওয়েভ দেখতে পাচ্ছি। কিরকম? পার্পল কালারের ফার্স্ট ওয়েভ, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ। এই ফিফথ ওয়েভটা কিভাবে কমপ্লিট, এটা একটা এন্ডিং ডায়াগোনাল হিসেবে আমি দেখছি। দেখুন এখানে এ, বি, সি, ডি, ই, এই ই হয়ে
যেই ইম্পালসিভ ওয়েভ কমপ্লিট হলো তখন কারেক্টিভ ফেজ শুরু হয়ে গেছে। তাহলে কারেক্টিভ ফেজের কত দূর আসতে পারে নিচে? নিচে আমার মার্কিং একটা করে রেখেছি, সেটা হচ্ছে মোটামুটি 633 এর লেভেলে আসতে পারে। তাহলে কি এটা স্ট্রেট চলে আসবে? এটা বিভিন্নভাবে আসতে পারে। সেটা হচ্ছে প্রথম ধাপ হচ্ছে, ধরুন এখানে কারেক্টিভ ওয়েভ 3 ওয়েভসে হয়, তার মানে ফার্স্ট ওয়েভ, সেকেন্ড দ্যাট ইজ বি অ্যান্ড সি। এই সি এখানেও শেষ হয়ে উপরে উঠে যেতে পারে, এখান থেকে উপরে উঠে যেতে পারে, অথবা এইখান থেকে টেনে এখানেও আসতে পারে। যেভাবে ইচ্ছা আসতে পারে। কিন্তু আপনার এখানে কারেকশন আছে। 3 ওয়েভস এর মধ্যে এটি এ ওয়েভ হিসাবেও কিন্তু দেখা দিতে পারে। তাহলে কি হবে? এর বি ওয়েভ কিন্তু এইভাবেও তৈরি হতে হবে। তারপরে সি ওয়েভ এখানে আসবে। তারপরে কি হবে? এটা উপরের দিকে যাবে। এইভাবে একটা মুভমেন্ট হতে পারে। বুঝতে পেরেছেন তো? তাহলে কোন মুভমেন্টটা হবে সেটা পরবর্তী ধাপেই বোঝা যাবে। কিন্তু আল্টিমেটলি সে এখানে আসতে পারে। তারপরে কিন্তু ফাইনালি উপরের দিকে যাবে। আচ্ছা, এটাকে আমি সরিয়ে দিলাম। তাহলে আমার যে এখন কথা হচ্ছে যে এটা তাহলে উপরের দিকে কত দূর যাবে? উপরের দিকে যাওয়ার জন্য সেই একই থিওরি আমি আবার ফিফথ ওয়েভ পজিশনটাকে বের করে নেব। সেটা কিভাবে বের করব? ধরুন আমি যদি এখান থেকে মেজার করি, এই যে ফিফথ ওয়েভ, আমি যদি এই লেভেল পর্যন্ত আসি তাহলে কিন্তু এটা চলে যাচ্ছে 161.8% হচ্ছে 791। আর আমি যদি এই পয়েন্টটাকে যদি এইখানে নিয়ে আসি তাহলে কিন্তু 161.8% চলে যাচ্ছে 807। মানে কারেন্ট প্রাইসে যদি এখানে শেষ হয়ে যায়, স্টকটি এখানে যদি শেষ হয়ে যায় তাহলে 805, তার মানে 790 থেকে 805 এর লেভেল পর্যন্ত উঠতে পারে। এটাকে যদি আমি পার্সেন্টেজে দেখি তাহলে এটা আর নিচে আসতে পারে কত পার্সেন্ট? ধরুন এখানে 3% এর মতো নিচে আসতে পারে। আর উপরে যেতে পারে কত পার্সেন্ট? এখান থেকে যদি আমি ধরে নিই আপনার 161.8%, তারপরে 27%, এই 28-30% এর মতো উপরে যেতে পারে। তাহলে এই ধরনের একটা আমরা ধারণা করতে পারি যে স্টকটি বুলিশ এবং সে পজিটিভ সাইডে যাবে, এখন কিছুদিনের জন্য নিচে নেবে, তারপরে সে উপরের দিকে উঠে যাবে। এটা হচ্ছে আমাদের কাছে মূল জিনিসটা যা বেরিয়ে এলো। সেটাকে যদি আমি একটা লাইন দিয়ে দেখাই তাহলে এইভাবে অনেকটা এইভাবে দেখা যাবে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস হলো, টেকনিক্যাল অ্যানালিসিস হলো, তাতে বেরোলো যে এই স্টকটি বুলিশ এবং এর ভবিষ্যৎকেও উজ্জ্বল। আমরা কিন্তু এর মধ্যে পজিশন নিতে পারি, কিন্তু কখনোই আমার কোনো টিপস বা সাজেশন নয়। আপনি নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আমি কোনো রকম সাজেশন বা রেকমেন্ডেশন দিচ্ছি না। এটি কমপ্লিটলি এডুকেশন ভিডিও। যদি এই এডুকেশন ভিডিওর মধ্যে আপনাকে কিছু আরও জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করুন, আমি তার উত্তর দেবো, আপনি শিখতে পারবেন। আর যদি ভালো লাগে তাহলে এটা লাইক করুন। যদি কারোর সাথে বন্ধুর সাথে বা আত্মীয়র সাথে শেয়ার করতে চান তাহলে আপনি শেয়ার করুন ভিডিওটিকে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে এই ধরনের একটা অ্যানালিসিস আপনাকে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো এইখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।